সত্যি বলতে এতগুলো বছরের অপেক্ষাকে তোরা দুজন মিলে মিথ্যে হতে দিসনি। হঠাৎ করে একদিন আমার দাদা আমাকে বেলকানিতে ডেকে বলছে, দেখ তো এই মেয়েটার ছবিটা কেমন দেখতে, তোকেই কিন্তু প্রথম বলছি, তুই আবার কাউকে বলিস না। আমি দেখলাম মেয়েটা বেশ রোগা পাতলা, একটা বড় বড় একটা পুতুল ধরে ছবির মধ্যে বসে আছে, বেশ সুন্দর লাগলো দেখতে। তারপরে বললাম, কে মেয়েটা? দাদা না একটুখানি হেসে পড়ে বললো যে মেয়েটাকে আমার ভালো লাগে। আমি একটু কাচুমাচু হলাম, কারণ আমার না একটু অবাকই লেগেছিল যে দাদা আমার প্রেম করছে, মানে সিরিয়াসলি। সালটা ছিল 2015, যখন আমি জানতে পারি ব্যাপারটা। মনে হয় 14 সালেই জানতে পেরেছিলাম, বাট আমার কোথাও মনে পড়ছে না এই মুহূর্তে কোন সালে আমাকে বলেছিল, বাট 14-15 এরকমের মধ্যেই কিছু একটা হবে। কিন্তু ওই সাল থেকে এখনো পর্যন্ত যে এটা বিয়ে অবধি গড়িয়ে যাবে সেটা আমি কখনোই ভাবিনি। মাঝে অনেক ঝড় ঝাপটা পেরিয়েছে ওরা। দেখো, একটা ছেলে প্রেম করলে সেটা খুব নর্মাল লাগে, বাট মেয়েদের জন্য খুব টাফ একটা বিষয়, সেটা সবাই আমরা জানি। আর সামনে থেকে যতটা সহজ মনে হয় একটা সম্পর্ককে পরিণতি দেওয়া, ততটাও সহজ না। অনেকে হয়তো বলবে যে কষ্ট তো কিছুই হয়নি, বাট না, অনেকটা কষ্ট ওরা করেছে দুজনকে পাওয়ার জন্য। এটা সাক্ষী আমি আছি, আমার বাবা আছে, আমার মা আছে, এমনকি বৌমনির বাবা মাও জানে ব্যাপারটা। হ্যাঁ, দুই পরিবার যদি মেনে নেয় সেটা অতটা প্রবলেমের হয় না, কিন্তু দুই পরিবারের মধ্যে যদি এক পরিবারের না মেনে থাকে বা কোনো রকম ইস্যু তৈরি হয়, তখন সেটা নিয়ে কিন্তু বেশ প্রবলেম হয়। আমার দাদা কিন্তু বরাবরই একটা কথাতে স্ট্যান্ড ছিল, সেটা হচ্ছে বিয়ে করলে আমি ওকেই করব, আর না হলে কিন্তু আমি কাউকেই করব না। হ্যাঁ, জানি এই কথাটা সব ছেলেরাই বলে, কিন্তু আমার দাদা বলার জন্য বলেনি, এটা কাজে করে দেখানোর জন্যই কিন্তু বলেছিল, আর সেটা প্রমাণও পেয়েছি আমরা সবাই। এবার আসি মেয়ের কথা। দেখো, নিজের পরিবারকে মানিয়ে নেওয়াটা একটা ছেলের কাছে যত না চাপের ব্যাপার থাকে, তার থেকেও বেশি চাপের ব্যাপার থাকে একটা মেয়ের জন্য। সেটা আমরা প্রত্যেকটা মেয়েই জানি। একটা মেয়ের ফ্যামিলি থেকে মেনে নেওয়াটা খুব বড় একটা চাপের ব্যাপার থাকে। তো সেই দিক থেকে আমি যদি বলি, আমার দাদার থেকেও বেশি কষ্ট হয়তো আমার বৌমনি করেছে। তার কারণ হচ্ছে একটা মেয়ের কিন্তু নানা রকম জায়গা থেকে সম্বন্ধ আসে, তোমরা সবাই জানো, কিন্তু সেই সবটুকু রিজেক্ট করার পরও কিন্তু দাদাকে সে ধরে রেখেছিল। বৌমনিও একটা কথাই বলেছিল, বিয়ে যদি আমাকে করতেই হয় তবে কিন্তু আমি এই ছেলেকেই করব। দেখো, দুজন লাইফে প্রচুর বেটার অপশন পেত, কিন্তু একে অপরকে ধরে রেখে যে এই প্রতিশ্রুতিটা সেদিন থেকে নিয়েছিল এখনো পর্যন্ত, তবেই তো গিয়ে একটা শুভ পরিণতি হলো। তোমাদের এই শুভ পরিণতির গল্প শোনাতে শোনাতে আমার পিঠে যে কতগুলো তাল পড়লো সেটা তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না। আর উপরে দেখো, এরা আবার প্ল্যানিং করছে আমাকে মারবার জন্য। এটা কিন্তু একটা বিয়ে নিয়ম কানুনের মধ্যেই পড়ছে। এটা হচ্ছে কড়ি খেলা, এখানে দাদাকে মারছে, আর এই যে দেখো গায়ের মধ্যে যত পেরেছে গাঁদা ফুলকে জড়িয়ে নিয়ে চলে এসছে এখানে। দেখো, এইটুকুর মধ্যে লাভ স্টোরি শেষ করা যায় না, তবে হ্যাঁ যতটুকু ছোটোর মধ্যে করে বলা যায় আমি ঠিক ততটুকুই বলেছিলাম। এবার দেখো 9 বার হয়ে গেছে, 9 জন মিলে খেলছিলাম এই কড়িগুলোকে হাতের মধ্যে নিয়ে। কারা যেন বলেছিলে না যে আমার দাদা নাকি হাসতে পারে না, এই যে দেখে নাও, তারা খুব ভালো করে দেখে নাও যে আমার দাদা কেমন হাসতে পারে। আর এখানে অর করে একবার ঝাপানোটা দেখো, আর আমার মুখের রিয়াকশনটা দেখো যে কি পরিমাণে মুখে রিয়াকশন দিয়েছে, কি পরিমাণে বান্দরামি করছিল, মাথা গরম হয়ে যাচ্ছিল। এতগুলো লোকের মাঝে ওকে সামলানোটা বেশ মুশকিল হচ্ছিল। চল মলটা নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। গোবর ওপরে তুলে দিয়ে এলাম তো। হ্যাঁ, এই ছাইটা দিয়ে দাও না, ছাইগুলো দিয়ে দাও না। মাটি দেবে মাটি হলুদটা দিয়ে দাও, পুরো হলুদটা দিয়ে দাও। হ্যাঁ, পুরোটা দিয়ে দাও। এখানে চলছে হচ্ছে হলুদ গোলা, এর মধ্যে ভেবেছিলাম গোবর, পাক, কাদা যত কিছু আছে সব দেব। তারপরে প্ল্যানটা ক্যান্সেল করলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো। আমি কিন্তু ওদের এই প্ল্যানটাতে থাকতে পারিনি, তার কারণ হচ্ছে আমি উপরে গিয়ে রেডি হব, সাজবো, তারপরে বেরোবো, কারণ বিয়ে দিতে যেতে হবে। তো সেই কারণে এখানে প্রীতম বাকি ছেলেরা সবাই মিলে এসব করেছে। দেখো পুরো জল ভরেছে, তার মধ্যে আবার গাঁদা ফুলের পাপড়ি দেওয়া হচ্ছে। আমার দাদা
দাদা কি সুন্দর বসে আছে, কি এনজয় না করছিল এই জায়গাটাতে ও। আর সেদিনকে না এই রাতের দিক থেকে বেশ ঠান্ডা পড়েছিল, মানে এই বিকাল দিক থেকে বেশ ঠান্ডাটা লাগছিল ওর গায়ে। অল্প করে জল ঢেলে এমনি করে ফুল মুখে ঘুরে ইয়ে করবি। এখানে অর্ক বলছে বাবা ক্যামেরাটা আমি ধরতে পারবো না, তোমাদের সাথে এই জিনিসটা আমিও করব, এটাই বলার চেষ্টা করছে। তো এই যে দেখো সব জল টল রেডি হয়ে গেছে, এরপর দেওয়ার পালা হয়ে গেছে, গায়ের মধ্যে জল ঢালার পালা। এই জায়গাটায় যদি আমি থাকতাম গো তাহলে যে কি হতো সেটা একমাত্র আমিই জানি, ওকে আলাদা রকম করে স্নান করাতাম আমি। তো এই যে দেখো ওদের স্নান টান হয়ে গেছে, এবার রেডি হতে যাওয়ার পালা। বাবা এই জায়গাটাতে পুরো জলে ভর্তি হয়ে গেছিল, আর সবাইকে দাদা খুঁজছিল যে তোরা সব আয়, তারপর দেখছি তোদেরকে আমি। ভাই তালে মিস করলি, তুই তালে মিস করলি, তালে মিস করলি। টাকা দিকে টাকা টাকা। হ্যাঁ গুড গুড। তোমার বিয়েতে নিমন্ত্রণ করো তোমার বিয়ে, বুঝলে? ভুলে যাও না কিন্তু। হ্যালো, ওর বিয়েতে আর নিমন্ত্রণ করবে কি? আমার দাদার বিয়েতে সেম আমরাও এরকম করেছিলাম, সেম করেছিলাম। যেই দুটো বোন আমাকে মেকআপ করতে এসেছিলো সেই দুটো বোন আমাকে শুধু একটা কথাই বলছে, দিদি তোমার সারাদিন কি দৌড়ঝাঁপ যাচ্ছে, আর মুখ চোখ পুরো শুকিয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। কারণ সকাল থেকে খাওয়া দাওয়া কিছুই হয়নি, ওই 2 কাপ চা। ঝুম্পা দিনা আমাকে একটা কাজ করছিল কি না, তো সবসময় চাটা এগুলো দিচ্ছিলো। এখানে ভাইও রেডি হয়ে গেছে, পাঞ্জাবি পরেছে, দেখো ধুতি পাঞ্জাবিটাই বলেছিলাম সবাই পরবি, সুন্দর লাগবে। তো এখানে প্রীতমও রেডি হয়ে গেছে ধুতি পাঞ্জাবি পরে, সবাইকে কিন্তু বেশ সুন্দর লাগছিল, ভাইকে, প্রীতমকে, দাদাকে, এদেরকে না খুব সুন্দর লাগছিল দেখতে। বেচারার বিয়ে, আর বেচারা এত চাপ নিয়েছে, মুখ চোখের অবস্থা খুব খারাপ। তো আমি বললাম দাদা একটু সেটিং করে নে নিজেকে, একটু ফেসটাকে। বৃষ্টি রেডি? বৃষ্টি রেডি না নট রেডি? ওদেরকে দেখাও, এই যে থ্যাংক ইউ। প্রতিটা সবাইকে সাজিয়েছে ও, আর তো ধৈর্য ধরে সাজিয়েছে সকাল থেকে। সত্যি দিদিকে নামের পর যেটা বলছে সেটা, ওর সকাল থেকে খুব ধৈর্য ধরে সাজিয়েছে। আমি একবার দুবার শাড়ি চেঞ্জ করলাম, সাজালো, সকালের লুকটা ভালো হয়েছে, এই লুকটা আরো বেশি ভালো হয়েছে, রাতের লুকটা। ছেলের মাকে নাকি বিয়ে দেখতে নেই, বাট আমি এসব নিয়মকানুন আমার মাকে মানতে দিইনি, আর দেবও না কোনোদিনও। কারণ এটা আমার প্রবলেম আছে, আমার বৌমনির প্রবলেম আছে, আমার দাদারও প্রবলেম আছে। মা কেন যাবে না? মা ছোট থেকে বড় অবধি সব কিছু মানুষ করলো, মা বিয়েতে যেতে অসুবিধা কি? বিয়ে দেখতে নেই তো বিয়ে দেখবে না, কি আছে? কিন্তু বিয়ে বাড়িতে যেতে অসুবিধাটা কোথায়? বৌমনিকেও দেখবে না, দাদাকেও দেখবে না, কিন্তু ওই মাকে ঘরের মধ্যে পুরো একা রেখে দিয়ে সবাই মিলে গিয়ে হই হুল্লোড় আমি অন্তত করতে পারবো না, না আমার দাদা পারবে। এখানে অনেক কিছু নিয়মকানুন আছে যেগুলো আমি করতে দিইনি বা আমার দাদাও করতে দেয়নি। এক হচ্ছে মায়ের চুল দিয়ে নাকি পা ধোয়াতে হয় যখন ছেলে বিয়ে করতে যায়, এটা নিয়ম আছে। ওই দিক থেকেও যখন কনে বিদায় হয় তখন এটা করতে হয় নাকি, বাট এইগুলো আমরা কিছুই করতে দিইনি। এটার জন্য অনেকের সাথে কথা কাটাকাটি বা বলতে পারো হয়তো রাগ করেছে আমার ওপর, তো হতে পারে, বাট আমি করতে দিইনি বা দাদাও পছন্দ করেনি ব্যাপারটা। এখানে সবাই আশীর্বাদ করে নিয়েছে, এবার মা করছে। তো এইখানে মা কিন্তু ইমোশনাল হয়ে পড়েনি, বাট একটা জায়গায় যেটা হয়েছিল সেটা হচ্ছে গাড়িতে ওঠার পর একটুখানি মায়ের চোখটা ছলছল করছিল, ইনফ্যাক্ট আমিও কেঁদে ফেলেছিলাম সেই জায়গাটাতে। এই যে ছেলে আমাদের বিয়ে করতে যাওয়ার জন্য একদম রেডি, এই টোপরটাও পরতে চাইছিল না, জোর করে পরানো হচ্ছিল কিছু কিছু ছবির জন্য, বাট ও বলছে আমি টোপরটা পরবো না, জোকার জোকার লাগছে। এই যে চুল দিয়ে পা ধোয়, এখানটা কিন্তু মাকে আমরা করতে দিইনি কিছু। প্লিজ এই জায়গায় কেউ বলতে শোনা যে ছেলে বিয়ে করতে যাচ্ছিল বলে মায়া কাঁদতে বসেছে, যে মায়ের ছেলে ভাগ হয়ে যাচ্ছে, না না, ওই জন্য কেউ কাঁদেনি। কান্নাটা আসছিল যে কতগুলো বছর অপেক্ষা করেছি দাদাকে এরকম একটা লুকে দেখার জন্য, বা বলতে পারো এই দিনটার জন্য। সবার কাছেই ভীষণ স্পেশাল একটা দিন, সবাই আমরা ইমোশনাল হয়েছি। এখানে ভাইকে বলছি ভাই ছবি তুলবো, কখনো মাথাটাকে এদিক করছে, কখনো ওই দিক করছে। এমনিতেই দেরি হয়ে গেছিলো, তারপরে এই যে বোম ফাটাচ্ছিল, সব বোম ফাটাতে ফাটাতে আরো বেশি দেরি হয়ে গেছিলো। গাড়ির ভেতরে আমি বসে আছি, মাত্র এইদিকে সরানো, ভেতর দিকে রাখ।
একটু সামনে চলে আসুন। আর কিন্তু জল মামি তুমি পরে যাও মা বলতে যাবো মানে বৌমনির ভাই মানে আবিরের কথা বলছি, ভাই কিন্তু দাদাকে কোলে তুলে বেশ নিয়ে এসছে, মানে ও যে পেরেছে দাদাকে কোলে তুলে নিয়ে আসতে, মানে অনেক বড় ব্যাপার এটা। তারপরে অর্ককেও কেউ কোলে তুলে নিয়ে এসেছিল, মনে হয় মামা নিয়ে এসেছিল, বৌমনির মামা। আমরা যতটুকু সম্ভব আমি যেটা দেখলাম, আমি জানি না কে নিয়ে এসেছিল, ভুল হতেও পারি। তো দুজনকে কোলে করে নিয়ে এসছে, এই যে বসার জায়গাতে বসিয়ে দিয়েছিল। এখানে দুজন মিলে ছবি তুলছিল। অর্ককে কিন্তু ভীষণ মিষ্টি লাগছিল, কেন জানি না, মা হিসাবে বলাটা উচিত না, তবু আমি বলছি খুব সুন্দর লাগছিল। আমি যখন ঢুকলাম তো আমি ঢুকে না পুরো হয়ে গেছিলাম। খুব সুন্দর করে সবকিছু জানো তো ঠিকঠাক করে করেছিল, মানে এত সুন্দর লাগছিল জায়গাটা। একটা বড় মাঠের উপর করেছিল, অনেকটা জায়গা নিয়েছিল, বাট এত সুন্দর লাগছিল। এই হলো আমাদের মিষ্টি ব্রাইড। এখানে প্রীতমই ভিডিও করছে, তাই আমি বলতে পারবো না কোথায় কি স্টল হয়েছে, সেটাও আমি জানি না, মানে কিছুই খাইনি, কারণ বাবা আমাকে এই যে একটা বড় দায়িত্ব দিয়েছিল। বাবা এখানে একটু ইমোশনাল হয়ে পড়ছিল বৌমনিকে দেখে, সবাই আমরা কান্নাকাটি করেছি জানো তো। এই দিনটার জন্য সবাই অপেক্ষা করেছি। তো বাবা আশীর্বাদ করবে, বাবা একটা নেকলেস দিয়েছে, সেই নেকলেসটা দিয়ে আশীর্বাদ করেছে। তো সেই নেকলেসটা আমার হাতে ধরিয়ে দিয়েছিল অ্যান্ড বলেছিল তুই দাদার সাথে গাড়িতে যাবি অ্যান্ড আমার পাশে থাকবি। এইটার জন্য কি হয়েছে, আমি নাচ করতে পারিনি। আমি ভেবেছিলাম নাচ করতে করতে দাদাকে নিয়ে ঢুকবো, বাট সেটা হয়নি। আমি এমনকি গানটাও ভেবে রেখেছিলাম, সবাইকে সবটা প্ল্যানিং করেছিলাম, যেটা পুরো ভেস্তে গেছে। তো এই যে বৌমনিকে এটা দিয়ে আশীর্বাদ করলো আমার বাবা। আর এটা আমি পরে আবার পরিয়ে দিয়েছিলাম, বাবা যেহেতু পড়াতে পারবে না, কারণ বাবা পড়াতে গেলে মাথার উপর দিয়ে পড়াবে, কিন্তু আমি আবার আলাদা করে পরিয়ে দিয়েছিলাম। এরপর হবে হচ্ছে বৌমনির এন্ট্রি। তো এইখানে দাদার যে গলার মধ্যে দেয়, সেই গলার এই যে কি বলে এটাকে যাই না, গাঁটছড়া বাঁধবে। তো সেই গাঁটছড়াটা এই কাপড়টাকে দাদা বলছে এটা ঠিক করে দে তো আমাকে। তো আমি আর ভাই মিলে এটা ঠিক করছি। আর ওইদিকে মুখ ঘুরিয়ে বৌমনি বসে আছে, ওদের এখন শুভদৃষ্টি হয়নি। এখানে চলছে জামাই বরণ, মানে জামাইরা মিলে বরণ করে। তো এখানেই একমাত্র প্রীতমের একটা ভিডিও আছে, প্রীতমের কিন্তু ভিডিও নেই, প্রীতম ভিডিও করে দিয়েছে, কিন্তু প্রীতমের মানে ভিডিওর মধ্যে প্রীতম কোথাও নেই। কিন্তু ধুতি পাঞ্জাবিটা পরে বেশ সুন্দর লাগছিলো ওকে, খারাপ লাগেনি, ভালোই লাগছিলো বেশ। আমি ভেবেছিলাম কেমন লাগবে কি লাগবে না সবাইকে, তো বেশ ওকে ভালোই লাগছিলো, খারাপ লাগছিলো না। তো এখানে সব জামাই বরণ করছে, মানে সব জামাইরা যারা দাদারা আছে, মানে বৌমনিদের ঘর থেকে সব 9 জন না কজন হতে হয়। তো সবাই মিলে ওই পানের ডাঁটি দিয়ে ওইটাকে বরণ করতে হয়। এই যে তারপরে উলট কাঁসা দিয়ে এরা উঠছে আর বসছে, যে কোনো একজন উঠলে বসলেই হতো, সেটা ওদের বলার মতো সেই সময় কেউ ছিল না। তো এরপর হতে চলেছে আমাদের ব্রাইড মানে মিষ্টি বৌমনির কিন্তু এন্ট্রি। এইটা যে কি ভালো করেছিল কি বলবো, আমার খুব ভালো লেগেছে। এইদিকে কিন্তু চারদিকে 4 জন ভাই কিন্তু দাঁড়িয়ে আছে, এরপর কিন্তু পান পাতা নিয়ে ঢুকছে। দাদার কান্না করাটা স্বাভাবিক, কিন্তু আমি জানি না আমি কেন কাঁদছিলাম। দেখো এইভাবে করা হচ্ছিল বলে এমন না যে কোনো নিয়মকানুন করা হয়নি, সব নিয়মকানুন করা হয়েছিল। বিয়েতে যেমন ঘোরাতে হয় 7 বার, তো সেইভাবে 7 বার ঘোরানো হয়েছে, সবই করা হয়েছে। বাট এই জায়গাটা খুব ইমোশনাল ছিল, দুজনকে দেখে কেঁদে ফেলেছিল। আর ওদের চোখে জল দেখে কার কি হয়েছিল আমি জানি না, তবে প্রীতমও বলছিল, আমিও বলছিলাম, আমাদের চোখে জল এসেছিল। এই ভিডিওটা এডিট করার সময়ও কিন্তু আমি একটা কথাই ভাবছি, অনেকগুলো বছর ওরা অনেক কষ্ট করে এই জায়গাটাতে এসছে, যাতে ওরা ভালো থাকে, সারা জীবন একে অপরের সাথে থাকে। এইভাবেই অনেক ঝড়ঝাপটা পেরিয়ে কিন্তু ওরা একে অপরের হয়েছে। আমি শুধু চাই ওরা ভালো থাকুক
আর সকলকে নিয়ে ভালো থাকুক। আমি শুধু একটা কথাই বলবো, তোদের অপেক্ষা, তোদের কষ্ট কোনো কিছুই মিথ্যা ছিল না। এই দিনটা সেটাকে সত্যি করেছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে, তোরা চাইলেই কিন্তু অনেক আগেই বিয়েটা করে ফেলতে পারতিস, কারোর মত অমতের দরকার ছিল না। কিন্তু তোরা চেয়েছিলিস দুটো পরিবারকে এক করে তবেই বিয়েটা করবি। তোরা তো জিতে গেছিসই, প্লাস আমাদের দুই পরিবারও কিন্তু তোদের সাথে জিতে গেছে। এই সব কিছু দেখার পর আমার মাথা ভীষণ ঘোরাচ্ছিল, তাই প্রীতম বললো তুই আগে খেয়ে নে, কারণ সকাল থেকে সেভাবে পেটে খাবার পড়েনি। তো আমি ভাবলাম যে খেয়ে নিই, তারপরে বাকি বিয়েটা দেখবো, কারণ এখন আমার কোনো কাজ নেই। আর খেতে বসেছিলাম আমি, মা, অর্ককে নিয়ে, আর প্রীতম এইদিকে বসেছিল। তো সবাই মিলে বসে গেছিলাম। আমার প্রচুর খিদে পেয়েছিল, কারণ সকাল থেকে পেটে খাবার পড়েনি সেই কারণে। তো আমি তো ভেজ খাবো পুরোটি, কিন্তু একটা জিনিস খুব বাজে হয়েছে এখানে। এই যে মেনু কার্ড চলে এসছে, দোলন আর তুষার। আমার ডাক নামও কিন্তু দোলন, ঠিক আছে? তো আমাদের মধ্যে কিছু কিছু জিনিস খুব একই রকম, মানে রাগ জেদ সবই মোটামুটি একরকম। দাদাও বলতো যে তোদের মধ্যে সবই, শুধু নামটা না, সবই একরকম, শুধু ওর মধ্যে কিছু বিশেষ বিশেষ গুণ আছে যেগুলো আমার মধ্যে নেই। তো এখানে যেটা হচ্ছে, এখানে দিয়েছিল ফিশ ফ্রাই। তো আমি তো ফিশ ফ্রাই খাবো না, সেই জন্য নিয়ে নিই। তো আমার জন্য কিন্তু পনিরের আইটেম ছিল, তো সেটা খেয়েছিলাম আমি। দারুণ সেজেছো, দারুণ। এটা কিন্তু বৌমনির মা ছিল। আমি তো প্রথমে দেখে চিনতেও পারিনি। তারপরে জানো, এখানে খাবার খেতে খেতে একটা খুব বাজে জিনিস হয়েছে। সেটা হচ্ছে যে আমরা খাবারটা না খেয়ে আমাদেরকে উঠে যেতে হয়েছে, কারণ সিঁদুর দান হচ্ছিল। আর মন, দাদা দুজনেই বারবার করে ফোন করে ডাকছিল আমার। ওই তো তুই থাক, তুই ও ডাকছিল হচ্ছে দিদিভাই সিঁদুর দান হচ্ছে, তুমি লজ্জা বস্ত্রটা এসে ধরবে। ও কিন্তু পুরো বিয়ে বাড়িতে আমাকে পুরো ইম্পর্টেন্স দিয়ে গেছে, তুমি থাকো করে। বাপরে বাপ, 12 বছরের বলতে পারো অপেক্ষার অবসান হলো। আর এইরকম যদি শুভ পরিণতি হয় তাহলে বলবো 12টা বছরও কেন, 20টা বছরও অপেক্ষা করা যায়। আমি না ওর মুখটা দেখতে পাচ্ছিলাম না, আমি ওকে দেখার জন্য না হাঁক ফাঁক করছিলাম। তো এদিক ওদিক করে দেখার জন্য চেষ্টা করছিলাম। আর এখানে ব্যাপারটা হয়েছে, এই লজ্জা বস্ত্র যেটা হয় না, সেটা কিন্তু ছেলেকে দিতে হয়, সেটাই আমি বলছিলাম। কিন্তু আমার কথাটা না প্রথমে কেউ শুনলো না। আমি জানি যে এটা আমরা দিতে পারি না, এটা দাদাকেই দিতে হয়, মনকে খুলতে হয়, সেটাই আমি বলছিলাম সবাইকে, বাট তারা উল্টো বুঝলো। এই জায়গাটা আমার বড্ড বেশি বিরক্ত লেগেছিল। তার কারণ হচ্ছে এটা ওদের স্পেশাল মোমেন্ট। এই জায়গাটা যদি সবাই মিলে ঘেঁটে নষ্ট, মানে বলতে পারো নষ্টই হয়ে গেছিল ব্যাপারটা। আমি প্রথম থেকেই বলছিলাম যে দাদা দেবে, মন খুলবে ঢাকাটা। এখানে কিন্তু আমাদের কোনোই কাজ নেই, বাট ওই যে সবাই মিলে আমাকেই উল্টে আরো কনফিউজ করে দিল। এবার যেটা হবে সেটা হচ্ছে গাঁটছড়া বাঁধা। মানে দেখো সাদা কাপড়টার সাথে যে গাঁটছড়াটা বাঁধছে, এটা কিন্তু কালকে লজ্জা বস্ত্র, এটা পরেই ওকে যেতে হবে প্রণাম করতে। তো সেটারই পাটটা খুঁজতে বলছিল ভাই, আমি এদিকে করছিলাম। এখানে হবে খইদান, মানে খই দেবে আগুনের মধ্যে, সেটা ভাইকে দিতে হয়, ভাই দেবে আর ওই দিক থেকে খইটাও ছড়াবে। জানো তো, আমার হয়তো মেমোরি লস হতে পারে, কিন্তু আমার জানো তো যে জিনিসটা একবার দেখি আমার সব মনে থাকে। তো আমার এই যে বিয়ের নিয়ম কানুন সবই মনে আছে, তো আমি জানি। কিন্তু ওই যে কিছু কিছু মানুষ ভুল বোঝায়, তো আমি মনকে বলে দিচ্ছিলাম যে পাতাগুলোই যতটা পারবি একটা পা দিয়ে পাটা করবি। বেচারার শাড়িটা পরেছিল, তো একটু এগোতে অসুবিধা হচ্ছিলো। তো দাদাকে আমি বলছিলাম পেছন দিক থেকে একটু সাপোর্ট দে ওকে, হ্যাঁ দেখিস যেন পড়ে না যায় সামনের দিকে, কারণ এই জায়গাটা ভীষণ প্রবলেম হয়। যারা জানে, মানে যারা বিয়ে করেছে তারা জানে ভালো করে যে এই জায়গাটা এগোতে ভীষণ প্রবলেম হয়। আমি ভীষণ পরিমাণে ভয় পাচ্ছিলাম আগুনটাকে নিয়ে, এই যে আগুনটা জ্বলবে, তো এই শাড়িটাকে নিয়ে আমি খুব ভয় পাচ্ছিলাম। তো আমি কি করলাম, যে আমি নিচেটাই বসেছিলাম, ওর পায়ের কাছটাতে ভালো করে গুজে রাখছিলাম শাড়িটা, কারণ বাই মিস্টেক বলা যায় না, কিছু একটা বিপদ যদি হয়ে যায়, ওই ভয়ে জানো তো, মানে খুব ভয় লাগে এই জায়গাটা।
মা জানো তো এই জায়গাটা খুব মিস করছিল। এমনি মা বিয়েতে গেছে, তার জন্যই কত কথা শুনতে হয়েছে মাকে। তো তাতে আমি মাকে বললাম, মা মন খারাপ করো না, এখানে সবাই আমরা বেশ খুব খুশি, এই জিনিসটার জন্যই তো এতদিনের অপেক্ষা। এই তো সবে বিয়ে হলো, এখনো কিন্তু অনেকগুলো পর্ব বাকি।